সাইফ হাসান আসলে কি করে নিজের এই পরিবর্তনটা আনলেন? একটা সময় সাইফকে কিন্তু ধরা হতো টেস্ট ব্যাটার হিসেবে, টেস্ট দলে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন। এরপর টেস্ট টিম থেকে বাদ পড়েছেন এবং ওয়ানডে টি-20 বিবেচনায় তিনি কিন্তু খুব কমই এসেছেন। এমনকি 2-3 বছর আগেও যখন বিপিএল হতো, সেই বিপিএল এর 11-এও কিন্তু তিনি সবসময় একাদশের সুযোগ পেতেন না, ম্যাচ খেলার সুযোগ পেতেন না। ফলে সব মিলিয়ে টি-20 ক্রিকেটে কিন্তু তার খেলার সুযোগ খুব কমই ছিল আজকে থেকে বছর দুয়েক আগেও। তবে হুট করেই এই মুহূর্তে মনে হচ্ছে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটারের নাম হচ্ছে সাইফ হাসান। তিনি যেভাবে ব্যাট করছেন এশিয়া কাপে, একেবারে আফগানিস্তানের ম্যাচ থেকে শুরু করে শ্রীলঙ্কার ম্যাচ এবং আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচ, টানা 3টা ম্যাচই তার ব্যাট থেকে রান এসেছে। শ্রীলঙ্কার সাথে তো দলকে ম্যাচই জিতিয়েছেন তিনি, এবং আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচটাতে তিনি একাই একরকম লড়ে গেলেন। 51 বল থেকে 69টা রান করেছেন এবং প্রপার টি-20 ব্যাটিংটা তিনি করেছেন। মানে আর একজন ব্যাটারও যদি তাকে যথাযথ সঙ্গটা দিতে পারতেন তাহলেও হয়তো বা বাংলাদেশের জন্য ম্যাচ জয়টা খুব একটা ডিফিকাল্ট হতো না। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কারণ মাত্র 169 রানের টার্গেটে কিন্তু বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছিল, যেটা মিডল ওভার পর্যন্ত, মানে প্রথমের সেকেন্ড ইনিংসের 10 ওভার পর্যন্ত কিন্তু মনে হয়েছে যে এই রানটা চেজেবল। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছিল, স্পেশালি সাইফ যতক্ষণ ছিলেন, শুরুর দিকে তিনি যেভাবে ব্যাটিং করছিলেন, তার ব্যাটে যেভাবে বল আসছিল, বাউন্ডারি পাচ্ছিলেন নিয়মিত, সব মিলে কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে। এবং যেহেতু আগের ম্যাচেও 169 রান চেস করে বাংলাদেশ জিতেছে, ফলে সেই একটা আত্মবিশ্বাসের জায়গা তো ছিলই। ফলে তারপরও আসলে বাংলাদেশের অন্য প্রান্তের ব্যাটারদের কেউই আসলে সেভাবে দাঁড়াতে পারেননি, কেউ আসলে ইন্ডিয়ান বোলারদের সেভাবে নেগোশিয়েট করতে পারেনি। ফলে বাংলাদেশকে কিন্তু ম্যাচটা হারতে হয়েছে। তবে সাইফ হাসান আসলে ওই গত 2 বছর আগে যেখানে ছিলেন সেখান থেকে নিজেকে অনেকটা আপগ্রেড করে এখানে নিয়ে এসেছেন। সেটার একটা বড় কারণ হতে পারে তিনি আসলে নিজের ব্যাটিংটা নিয়ে একটা বড় রকম পরিবর্তন এসেছেন। তিনি শুধু টেস্ট ব্যাটার হিসেবে আসলে নিজেকে আটকে রাখতে চাননি, বরং টি-20 ক্রিকেটের যে জোনটা, যেই ধরনের অ্যাপ্রোচটা, সেটাকে তিনি আয়ত্ত করতে চেয়েছেন। এবং গত কয়েকটা আসর তিনি বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, সেখানে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। এবং এরপর কিন্তু রংপুর রাইডার্সের হয়ে তিনি জিএসএলও খেলেছেন। ফলে জিএসএলও বড় মঞ্চে কীভাবে টি-20 ক্রিকেটে পারফর্ম করতে হয়, সেভাবে কীভাবে নিজেকে মেলে ধরতে হয়, কী ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করতে হয়, বড় বড় তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন। সব মিলিয়ে সেখান থেকে কিন্তু তিনি টি-20 ক্রিকেটের ধাতটা অনেকটা ধরতে পেরেছেন এবং তার একটা ট্রান্সফরমেশন কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। নেদারল্যান্ড সিরিজ দিয়ে ফিরলেন, নেদারল্যান্ডের বিপক্ষে রান করেছেন, তারপরও কথা হচ্ছিল যে নেদারল্যান্ডের বিপক্ষে রান করা আর এশিয়া কাপে রান করা এক কথা নয়, ফলে কাছে তার জন্য সহজ হবে না। এশিয়া কাপেও যেন তিনি খুব সহজভাবেই রান করছেন আফগানিস্তান শ্রীলঙ্কার পর। এবার ইন্ডিয়ার মতো বোলিং লাইন আপের এগেনস্টে তিনি যেভাবে ব্যাটিং করলেন, তাতে কিন্তু বেশ প্রশংসার দাবি তিনি করতেই পারেন। তবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি ম্যাচটা জিততে পারে তাহলে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। তবে আজকের ম্যাচটা হারার পর আগামীকালকেই আবার বাংলাদেশকে ম্যাচটাতে মাঠে নামতে হবে। ফলে বাংলাদেশের জন্য কাজটা কঠিন। ক্যাপ্টেন লিটন দাস কি অবস্থায় আছেন, তিনি কি খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ফলে বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। তবে বাংলাদেশের জন্য ফাইনাল খেলার সুযোগ এখনো যথেষ্টই রয়েছে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.